ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা হলে পৌঁছাতে দেরি হওয়ায় সময় শিথিল। আটকে পড়াদের পৌঁছে দেয় কুইক রেসপন্স টিম। গুলশানের 4 ফ্ল্যাটের চাবি নিয়ে গেছেন বেনজির। তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের আদালত। ছাগলকাণ্ডের মতিউরের জমির তথ্য চেয়ে চিঠি। এনবিআরের ফয়সাল বগুড়ায় বদলি। সমঝোতার আড়ালে ভারতের সঙ্গে চুক্তিতে হুমকির মুখে জাতীয় নিরাপত্তা। অভিযোগ মির্জা ফখরুলের। দেশের স্বার্থে নিতে হয় বিদেশি ঋণ, বললেন পররাষ্ট্রমন্ত্রী। এয়ারবাসের বিমান কেনার সিদ্ধান্ত হলেও বিবেচনায় রাখা হচ্ছে বোয়িং এর প্রস্তাব, জানালেন বিমানের নতুন এমডি। লাভজনক রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা। এবং মাসের পর মাস অপেক্ষায়ও মেলে না ভিসা। দুর্ভোগ কমাতে বাংলাদেশিদের জন্য ই মেডিকেল ভিসা চালু করছে ভারত। কম খরচে সেবা নিশ্চিতের তাগিদ। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আষাঢ়ের বৃষ্টি স্নাত দিনে দুর্ভোগ মাথায় নিয়েই প্রথম দিনের এইচএসসি পরীক্ষা দিল পরীক্ষার্থীরা। কাক ভেজা হয়ে পানি মারিয়েই কেন্দ্রে যায় তারা। যানজটে পৌঁছাতেও দেরি হয় অনেকের। এই অবস্থায় পরীক্ষার্থীরা যেন 3 ঘন্টা পায়, সেভাবেই সমন্বয় করা হয় সময়। এক হাতে ছাতা, আরেক হাতে পরীক্ষার প্রবেশপত্র। রোববার সকালে বৃষ্টিতে ভিজে এভাবেই পরীক্ষার হলে আসতে হয় এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের। বৃষ্টি আর যানজটের কবলে পড়ে কেন্দ্রে পৌঁছাতে দেরি হয় অনেক পরীক্ষার্থীর। একদিকে এবারের পরীক্ষার্থীরা 2 বছরের জায়গায় মাত্র 18 মাস সময় পেয়েছে, অন্যদিকে চলছে ভরা বর্ষার মৌসুম। তাই জুনে পরীক্ষা না নিয়ে 2 মাস পেছানোর দাবি ছিল পরীক্ষার্থী ও অভিভাবকদের। 2 মাস পিছালে কোনো কিছুর সমস্যা হতো না, যেহেতু বর্ষার সিজন। পরীক্ষার কেন্দ্রগুলির সামনে কোথাও শেড নেই। প্রত্যেকটা বাচ্চা ভিজে আসছে, অসুস্থ অবশ্যই হতে পারে, এরপরে যে কি হবে বলতে পারি না। কোনো পরীক্ষার্থী পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে দেরি হলেও তাদের পরীক্ষার হলে প্রবেশের সুযোগ দেওয়া হবে জানিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে, বিরূপ আবহাওয়ার কারণে কোনো কেন্দ্রে পরীক্ষা দেরিতে শুরু হলেও পরীক্ষার্থীরা যেন 3 ঘন্টা সময় পান, সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। আধা ঘন্টা যদি দেরি হয়, সে ওই আধা ঘন্টা শেষে সে বেশি সময় পাবে। এদিকে পরীক্ষার হল থেকে বের হয়ে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল পরীক্ষার্থীদের কণ্ঠে। সিকিউটা একটু হার্ড ছিল, যদিও সব ফুল অ্যান্সার করা হয়েছে। এমসিকিউ পার্টটা একটু আমার কাছে হার্ড লাগছে, বাট হচ্ছে সিকিউটা পুরোই কমন ছিল। ওরকম একটা কঠিন হয় না যেটা আমরা ভাবছিলাম যে অনেক কঠিন হবে। এবার সিলেবাস সংক্ষিপ্ত হলেও পূর্ণ সময় ও পূর্ণ নম্বরে পরীক্ষায় বসে শিক্ষার্থীরা। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে চান এই পরীক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বন্যার কারণে সিলেট বিভাগে 87টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। 9 জুলাই থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। শিক্ষা বোর্ডের অধীনে 87টি কেন্দ্রে পরীক্ষার্থী অংশগ্রহণ করেনি, কারণ সেখানে পরীক্ষা হয়নি। আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের সেখানে ছিল 26টি কেন্দ্র, সেই 26টি কেন্দ্রে আজকে পরীক্ষা হয়নি। 2023 সালের তুলনায় 2024 সালের পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 2023 সালে আমাদের সব মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা ছিল 13,59,342 জন, আর 24 সালে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 14,61,514 জন। এদিকে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ঝুম বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। সড়কে পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। হাঁটু সমান ময়লা পানি মারিয়েই গন্তব্যে যেতে হয় নগরবাসীকে। সিটি কর্পোরেশনের গাফিলতিতেই এমন দুর্ভোগ বলে অভিযোগ তাদের। আপন রূপে বর্ষা, মুষলধারায় বৃষ্টিতে ভিজেছে প্রাণ প্রকৃতি। তীব্র গরমের মাঝে একটু হলেও প্রশান্তির নিঃশ্বাস, তবে জলাবদ্ধতা ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। রোববার সকাল থেকে সারাদিনই দেশের কোথাও না কোথাও বৃষ্টি হয়, তবে চট্টগ্রাম ও খুলনা অঞ্চলে হয় ঝুম বৃষ্টি। এতে তলিয়ে যায় মহানগর ও জেলার বিভিন্ন নিচু সড়ক এবং অলিগলি। হাঁটুসমান জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়তে হয় কাজের সন্ধানে বের হওয়া মানুষকে।
বৃষ্টির সঙ্গে ড্রেনের পচা ও দুর্গন্ধযুক্ত পানি মারিয়ে চলতে হয় তাদের। সিটি কর্পোরেশন ও পৌর কর্তৃপক্ষের উদাসীনতার কারণেই বর্ষা মৌসুমে দুর্ভোগ পিছু ছাড়ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। যাতায়াতের সমস্যা হচ্ছে, যদি পড়ে যাই ড্রেস ভিজে যাবে, বই খাতা ভিজে যাবে। হাঁটাচলা করতে রোড থেকে পারতেছি না, আমাদের অনেক দুর্ভোগ হচ্ছে। বৃষ্টি হলে বারবার এরকম পানি হিসে করে যাইতে হয়। ড্রেনটা চওড়া করলে তো রাস্তার জলটা চলে যেত নদীতে। মহানগর ও জেলা উপজেলা শহরের সড়কগুলো উঁচু করা, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন ও খালগুলো দখলমুক্ত করে খনন করার মাধ্যমে জলাবদ্ধতা থেকে স্থায়ী মুক্তির দাবি সচেতন নাগরিকদের। ওমর ফারুক, সময় সংবাদ। গুলশানের 4 ফ্ল্যাটের চাবি নিয়ে গেছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। তালা খুলতে এবার ম্যাজিস্ট্রেট নিয়োগ দিলেন আদালত। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দ্রুত গতিতে এগিয়ে চলেছে দুদকের অনুসন্ধান। মাঠ পর্যায় থেকে তথ্য নেওয়া শেষে এখন চলছে যাচাই বাছাই। এই সপ্তাহেই বেনজির ও তার পরিবারের বিরুদ্ধে মামলা করার কথাও ভাবছে সংস্থাটি। এর আগে 3 দফায় বেনজির আহমেদের 697 বিঘা জমি, 12টি ফ্ল্যাট, 33টি ব্যাংক হিসেব সহ বিপুল পরিমাণ সম্পত্তি জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। কিন্তু গুলশানে স্ত্রী ও মেয়ের নামে থাকা 4টি ফ্ল্যাট জব্দ নিয়ে বেকায়দায় পড়ে যায় সংস্থাটি। গত 13 জুন গুলশান 1-এর র্যাঙ্কন আইকন টাওয়ারে থাকা 4টি ফ্ল্যাট তালাবদ্ধ থাকায় ঢুকতে পারেনি দুদকের টিম। ভবনটিতে গিয়ে দুদক জানতে পারে ফ্ল্যাটগুলোর চাবি রয়েছে বেনজির ও তার পরিবারের কাছে। ফ্ল্যাটের তালা খুলতে আদালতের দ্বারস্থ হতে হয় দুদককে, কেননা ফ্ল্যাটগুলো ভাড়া দিতে হলে এতে থাকা জিনিসপত্রের তালিকা তৈরি করতে হবে। সব শুনে আদালত ম্যাজিস্ট্রেট নিয়োগের আদেশ দেন। এদিকে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানের সম্পত্তির হিসেব চেয়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার সাব রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুদক। তার বিরুদ্ধেও খুব শিগগিরই মামলা করতে যাচ্ছে সংস্থাটি। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের আয় ব্যয়ের হিসেব দেওয়া উচিত। সরকারের যে কোনো পর্যায়ে কাজ করেন, সরকারের পক্ষে কাজ করেন, তাদের সবারই সত্যতার স্বার্থে সবারই যদি দেওয়া হয়। নিজের আমি যখন ঢুকলাম এই অফিসে, আমি একটা দিলাম, স্টেটমেন্ট দিলাম, পরে আমি যখন বছর আমি স্টেটমেন্ট দিই আমার কি বাড়ছে বা কি কমছে এবং আমার সোর্সটা আমি বলতে হবে আমাকে। এটা তো প্রত্যেকের জন্য দেওয়া। আপিল বিভাগ বলে দিচ্ছে, কারো যদি আটকাতে হয় আটকাতে পারবে তারা, তবে 3 দিনের ভিতরে কোর্টের থেকে অর্ডার আনতে হবে। দুর্নীতির মামলা দ্রুত নিষ্পত্তিতে দুদকের পাশাপাশি রাষ্ট্রপক্ষ কাজ করবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির অভিযোগ ওঠা এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালকে বদলি করা হলো বগুড়ায়। এনবিআরের কর প্রশাসন বিভাগের প্রথম সচিব মোহাম্মদ শহীদুজ্জামানের সই করা চিঠিতে এ তথ্য জানা গেছে। ওই চিঠিতে মাহমুদ ফয়সালকে বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ 1-এ বদলি করা হয়েছে। তার জায়গায় বগুড়া কর অঞ্চলের পরিদর্শী রেঞ্জ 1-এর অতিরিক্ত কর কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে মাহমুদ ফয়সালের নামে বেনামে থাকা 16 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দেন আদালত। খোঁজ মিলেছে তার 700-র বেশি ব্যাংক অ্যাকাউন্টের। ভারতের সঙ্গে সমঝোতার আড়ালে চুক্তি হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতে হুমকির মুখে পড়বে জাতীয় নিরাপত্তা। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। সরকার ভারতের সঙ্গে দর কষাকষির ক্ষমতা হারিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। সরকার প্রধান শেখ হাসিনা ভারতের সাথে যে 10টি সমঝোতা স্মারক সই করেছেন তা গোলামির নবতর সংস্করণ মাত্র। সমঝোতার আড়ালে যে সকল চুক্তি করা হলো তা বাংলাদেশকে আজীবনের জন্য ভারতের গোলামে পরিণত করবে। রেল যোগাযোগের নামে করিডোর প্রদানের মাধ্যমে যা করা হয়েছে তাতে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়বে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে জলাঞ্জলি দিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে দীর্ঘমেয়াদে ভারতের গোলামী চুক্তির গভীর ফাঁদে ফেরার সেই ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বাংলাদেশ জাতীয় দল এই সকল দেশ বিরোধী চুক্তি অথবা সমঝোতা প্রত্যাখ্যান করছে। দেশের স্বার্থে বিদেশি ঋণ নিতে হয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাজেটে বিদেশের ঋণ নির্ভরতা কমে এসেছে। জাতীয় সংসদে 2024-2025 অর্থ বছরের বাজেট বিল পাশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় একথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, প্রতি বছর বাজেট পাশের পর একটি মহল একে উচ্চাভিলাষী বলে সমালোচনা করে আসছে। বাজেট পেশ করার পর বা বাজেট পাশ হওয়ার পর একটি মহল বলে এই বাজেট উচ্চাভিলাষী, এটি বাস্তবায়নযোগ্য না। কিন্তু গত 15 বছরে প্রতিটি বাজেটের বাস্তবায়নের হার হচ্ছে 92 থেকে 96%। বিদেশ নির্ভরতা কমে
সেটি 15-20% নেমে এসছে এবং আমরা অনেক বিদেশি ঋণ ফিরিয়ে দিই। কিছু বিদেশি ঋণ নিতে হয় দেশের অর্থনীতির স্বার্থে, সামগ্রিক অর্থনীতির স্বার্থে, বৈশ্বিক অর্থনীতির স্বার্থে, এবং আমরা যাদের কাছ থেকে নিই সেখানে আমরা মেম্বার। এবার টিকিট সিন্ডিকেট ও দুর্নীতি বন্ধে কঠোর পদক্ষেপের কথা জানালেন বাংলাদেশ বিমানের নতুন এমডি জাহিদুল ইসলাম। বললেন, আপাতত এয়ারবাস কেনা হলেও বিবেচনায় থাকবে বোয়িং এর প্রস্তাবও। দুপুরে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়ে তিনি জানান, লাভজনক রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানো হবে। বাংলাদেশ বিমানের টিকিট বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট এজেন্টগুলোকে সাধারণত কমিশন দেওয়া হয়ে থাকে 7%। তবে সম্প্রতি বিভিন্ন অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে বিমানের টিকিট 15 থেকে 20% ছাড়ের অফার দেওয়া হয়, যা সংস্থাটির বিজনেস পলিসি ও স্বার্থ বিরোধী হওয়ায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক বার্তা দেয় বাংলাদেশ বিমান। এতে বিভ্রান্ত হচ্ছেন সাধারণ যাত্রীরা। এমন বাস্তবতায় রোববার গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা করেন বাংলাদেশ বিমানের নবনিযুক্ত এমডি জাহিদুল ইসলাম। এ সময় টিকিট কালোবাজারি রোধে বিমানের কঠোর পদক্ষেপের কথা জানান তিনি। করাপশনের বিষয়ে আসলে ইজ নট অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, এখানে আস্তে আস্তে এখান থেকে আমাদের এই প্রশ্নের থেকে, যেমন টিকিটিংয়ের প্রশ্ন থেকে মুক্ত হইতে চাই, এটার থেকেও ধীরে হলে মুক্ত হইতে চাই পুরোপুরি। নতুন বিমান কেনার বিষয়ে এমডি জানান, আপাতত এয়ারবাসের বিমান কেনা হলেও ভবিষ্যতে বোয়িং এর প্রস্তাবও বিবেচনায় রাখা হবে। এয়ারবাসের সাথে আলোচনা, আমাদের বিভিন্ন ইন্টারনাল যে প্রসিডিউর সেগুলি আছে, আবার বোয়িং এরও প্রস্তাব আছে, সেটাও আমরা একটু ওইটাকে একটা শেপে নিয়ে ওইটার বিষয় ইয়ে করবো, কারণ আমাদের তো প্রয়োজন অনেক। অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া ও চীনের বিভিন্ন গন্তব্যে নতুন রুট চালুর বিষয়ে কাজ চলছে জানিয়ে বিমানের নতুন এ কর্তা জানান, অলাভজনক রুট চিহ্নিত করে লাভজনক রুটে বেশি ফ্লাইট চালানোর পরিকল্পনা চলছে। কাজ চলছে এক্সিস্টিং রুটের মধ্যেও আরেকটু একদম বেশি লস মেকিং বা যেটার মধ্যে অলরেডি প্রফিট আছে সেখানে ফ্রিকোয়েন্সি বাড়ানো। 2034 সালের মধ্যে নতুন 32টি এয়ারক্রাফট প্রয়োজন হবে বলেও জানান বিমানের প্রধান নির্বাহী। যেভাবেই হোক, যেই সোর্স থেকেই হোক, আমাদের বহরে অ্যাড করতে হবে। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ভারতে বিদেশি পর্যটকের মধ্যে দ্বিতীয় অবস্থানে বাংলাদেশিরা। এর প্রায় 80%ই যান চিকিৎসার জন্য। তবে ভারতের চিকিৎসা ভিসা পেতে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। দুর্ভোগ লাঘবে চালু হচ্ছে ই-মেডিকেল ভিসা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। ভারতে চিকিৎসা করাতে আসা বেশিরভাগ বাংলাদেশি পর্যটকের ঠিকানা কলকাতার বাইপাস লাগোয়া মুকুন্দপুরের হাসপাতাল পল্লী। এখানে ছোট বড় 10 থেকে 12টি বেসরকারি চিকিৎসা কেন্দ্র রয়েছে। তবে পর্যটকদের অভিযোগ, যে সংখ্যক রোগী ভিসার জন্য ঢাকায় ভারতীয় হাই কমিশনে আবেদন করেন তার অর্ধেকেরও কম পর্যটককে দেয়া হচ্ছে ভিসা। ফলে অনেকেই সঠিক সময়ে আসতে না পেরে চরম বিড়ম্বনার শিকার হন। যদিও সদ্য অনুষ্ঠিত দুই দেশের প্রধানমন্ত্রী পর্যায়ে বৈঠকে যে সমঝোতা সই হয়েছে, সেখানে বড় জায়গা পেয়েছে দুই দেশের চিকিৎসা ব্যবস্থায় পারস্পরিক সহযোগিতা। ভিসার জন্য যে ভোগান্তিটা হতো, সেই মেডিকেলের জন্য খুব একটা সুখবর এবং এটাতে সবাই উপকৃত হবে। তবে শুধু ই ভিসা ব্যবস্থাপনাতেই থেমে থাকলে চলবে না। ভারতের চিকিৎসকরা মনে করছেন, বাংলাদেশি রোগীদের জন্য চিকিৎসা খরচ কমানো সহ তাদের সব ধরনের সুবিধাও নিশ্চিত করতে হবে। কম খরচে কোন জায়গায় কিভাবে ঠিক চিকিৎসা তারা পাবেন, সেই রকম ব্যবস্থাও যেন একটা হেল্প ডেস্ক ভারত সরকারের দ্বারা তৈরি হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, কলকাতার অর্থনীতির বড় একটা অংশ এই চিকিৎসা ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। তাই ই মেডিকেল ভিসার ফলে সবচেয়ে বেশি লাভবান হবে পশ্চিমবঙ্গের অর্থনীতি। ই মেডিকেল ভিসা চালু হলে যেমন ভারতের রাজস্ব আয় বাড়বে, ঠিক একই সঙ্গে ভ্রমণ কর বাবদ বাংলাদেশের কোষাগারেও বাড়বে রাজস্বের পরিমাণ। কলকাতার হাসপাতাল পল্লী থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কেন্দ্রে কেন্দ্রে এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা হলে পৌঁছাতে দেরি হওয়ায় সময় শিথিল। আজকে পড়াদের পৌঁছে দেয় কুইক রেসপন্স টিম। গুলশানের 4 ফ্ল্যাটের চাবি নিয়ে গেছেন বেনজির। তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ আদালতের। ছাগলকাণ্ডের মতিউরের জমির তথ্য চেয়ে চিঠি। এনবিআরের ফয়সাল বগুড়ায় বদলি। এবং সমঝোতার আড়ালে ভারতের সঙ্গে চুক্তিতে হুমকির মুখে জাতীয় নিরাপত্তা। অভিযোগ মির্জা ফখরুলের। দেশের স্বার্থে নিতে হয় বিদেশি ঋণ, বললেন পররাষ্ট্রমন্ত্রী।
এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।